আজ আমরা ডুব দেব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অন্যতম বিখ্যাত সনেট সনেট ১৮র ভিতরে। এই কবিতাটা আসলে একটা অমর প্রতিশ্রুতির গল্প বলে। আচ্ছা, আলোচনাটা শুরুই করা যাক একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে। সৌন্দর্য কি সত্যি চিরকাল থাকতে পারে, নাকি সময়ের সাথে সাথে সবকিছুই একদিন শেষ হয়ে যায়? শেক্সপিয়ারের এই অসাধারণ সনেটটা কিন্তু ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করে। তো আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব কবি শেক্সপিয়ার কিভাবে সময়ের মতো এক অসীম শক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। এরপর আমরা কবিতার প্রত্যেকটা লাইন ধরে ধরে এর মানে বুঝব। তারপর কথা বলবো এর মূল ধারণা, শব্দ দিয়ে আঁকা ছবি আর সনেটের গঠন নিয়ে। আর একদম শেষে শিল্পের সেই অমর প্রতিশ্রুতির কথা বলে আজকের আলোচনা শেষ করব। চলুন প্রথমেই পরিচিত হয়ে নিই মূল কারিগরের সাথে। তিনি আর কেউ নন, স্বয়ং উইলিয়াম শেক্সপিয়ার। ১৫৬৪ থেকে ১৬১৬ সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। ইংরেজি রেনেসাঁ যুগের এই কিংবদন্তি কবি আর নাট্যকারের লেখা ভাবুন একবার, শত শত বছর পরেও আজও সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করে চলেছে। শেক্সপিয়ার তার জীবনে একটা বা দুটো নয়, মোট ১৫৪টি সনেট লিখেছিলেন। আর এই সনেটগুলোতে তিনি প্রেম, সৌন্দর্য, সময় আর মৃত্যুর মতো বড় বড় বিষয় নিয়ে কথা বলেছেন। তার এই কাজগুলো ইংরেজি সাহিত্য আর কবিতার জগৎকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। বেশ, চলুন এবার সরাসরি কবিতার মধ্যে প্রবেশ করা যাক। একেবারে প্রথম লাইনেই কবি একটা প্রশ্ন করছেন, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, যার বাংলা করলে দাঁড়ায়, আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? কিন্তু মজার ব্যাপার হলো পরের লাইনেই তিনি নিজেই এর উত্তরটা দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, মানে না, তুমি তো তার থেকেও অনেক বেশি সুন্দর আর অনেক বেশি শান্ত। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হলো সেই নিখুঁত গ্রীষ্মের দিনের ছবিটা। কবি কিন্তু এই সুন্দর ছবিটার সাথে তার প্রিয়জনের তুলনা শুরু করেছিলেন, কিন্তু তিনি খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেবেন যে প্রকৃতির এই সৌন্দর্য আসলে নিখুঁত নয়। এবার কবি গ্রীষ্মের দিনের খুঁতগুলো এক এক করে তুলে ধরছেন। তৃতীয় লাইনে বলছেন, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বাডস অফ মে, মানে দমকা রুক্ষ বাতাস এসে মে মাসের সুন্দর ফুলের কুড়িগুলোকে নাড়িয়ে দিয়ে যায়, ঝরিয়ে দেয়। আর চতুর্থ লাইনে বলছেন, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, অর্থাৎ গ্রীষ্মকাল তো নিজেই খুব অল্প সময়ের অতিথি, দেখতে দেখতেই ফুরিয়ে যায়। সমালোচনা কিন্তু এখনও থামেনি। পঞ্চম লাইনে বলা হচ্ছে, সামটাইম টু হট দি আই অফ হেভেন শাইনস, মানে কখনো কখনো স্বর্গের চোখ অর্থাৎ সূর্য এত প্রখরভাবে কিরণ দেয় যে তা অসহ্য লাগে। আবার ঠিক তার পরের লাইনে বলছেন, অ্যান্ড অফেন ইজ ইজ গোল্ড কমপ্লেকশন ডিমড, মানে সেই সূর্যেরই সোনালি আভা আবার মেঘে ঢেকে গিয়ে ম্লান হয়ে যায়। তার মানে গ্রীষ্মের আবহাওয়া মোটেও নির্ভরযোগ্য নয়। এবার কবি একটা এমন কথা বলছেন যা শুধু গ্রীষ্মের জন্য নয়, আমাদের সবার জীবনের জন্যই সত্যি। সপ্তম লাইনে তিনি বলছেন, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, অর্থাৎ এই পৃথিবীর প্রত্যেকটা সুন্দর জিনিসই একদিন না একদিন তার সৌন্দর্য হারায়। আর এটা কিভাবে ঘটে? বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, মানে হয়তো কোনো দুর্ঘটনার ফলে অথবা প্রকৃতির স্বাভাবিক নিয়মেই, অর্থাৎ বয়সের সাথে সাথে। কিন্তু ঠিক এই নবম লাইনে এসে কবিতার সুরটা যেন একদম ঘুরে যায়। এই ধরনের পরিবর্তনকে বলা হয় ভল্টা। কবি এখানে একেবারে ঘোষণা করছেন, বা দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, মানে কিন্তু তোমার যে চিরস্থায়ী গ্রীষ্ম তা কখনো ম্লান হবে না। আর দশম লাইনে আরও জোর দিয়ে বলছেন, ন লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, অর্থাৎ তুমি তোমার সৌন্দর্যের অধিকার কোনো দিনও হারাবে না। কিন্তু প্রশ্ন হল, এটা কিভাবে সম্ভব? মৃত্যু তাকে ছুঁতে পারবে না? কবি পরের লাইনগুলোতেই তার ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন, নর শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, অর্থাৎ মৃত্যুও কোনোদিন এই অহংকার করতে পারবে না যে তুমি তার ছায়ার নিচে ঘুরে বেড়াচ্ছ। কারণটা কি? কারণ ওয়েন এন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট, মানে কারণ তুমি এই কবিতার অমর লাইনগুলোর মধ্যে সময়ের সাথে সাথে চিরজীবী হয়ে উঠবে। আর কবিতার একদম শেষে শেষ দুটি লাইনে, যাকে আমরা কাপলেট বলি, কবি এই অমরত্বের প্রতিজ্ঞাটা একেবারে পাকা করে দিচ্ছেন। তিনি বলছেন, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি,
মানে যতদিন পৃথিবীতে মানুষ শ্বাস নেবে আর চোখ দিয়ে দেখতে পাবে, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, ততদিন এই কবিতাটা বেঁচে থাকবে আর এই কবিতাই তোমাকে জীবন দিয়ে যাবে। তাহলে চলুন পুরো যুক্তির সিঁড়িটা একবার এক নজরে দেখে নিই। প্রথমে কবি সমস্যাটা তুলে ধরলেন, প্রকৃতির সব সৌন্দর্যই সময়ের কাছে হেরে যায়। এরপর তিনি দেখালেন যে গ্রীষ্মের দিনের তুলনাটাও ঠিক নয়, কারণ গ্রীষ্ম নিজেই ত্রুটিপূর্ণ আর ক্ষণস্থায়ী। তাহলে উপায় কি? উপায় হল এই কবিতার অমর পংক্তি, যা প্রিয়জনের সৌন্দর্যকে চিরকালের জন্য ধরে রাখবে। আর এর ফলাফলটা কি? ফলাফল হল শিল্প বা আর্ট সময় আর মৃত্যুকেও হারিয়ে অমরত্ব দিতে পারে। এই স্লাইডটা কিন্তু খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে শেক্সপিয়ার কিভাবে গ্রীষ্মের একটা কাল্পনিক সুন্দর রূপ আর তার বাস্তব রূপের মধ্যে একটা বিরাট পার্থক্য তৈরি করেছেন। একদিকে আমাদের মনের মধ্যে থাকা গ্রীষ্মের সুন্দর সোনালি ছবিটা, আর অন্যদিকে তার রুক্ষ বাতাস, অতিরিক্ত গরম আর ক্ষণস্থায়ী মেজাজ। এই বৈপরীত্যটাই কবির প্রিয়জনের সৌন্দর্যকে আরও বড় করে তোলে। কবিতায় একটা খুব মজার জিনিস ব্যবহার করা হয়েছে, যাকে ইংরেজিতে বলে পার্সনিফিকেশন, বাংলায় আমরা বলি ব্যক্তিত্ব আরোপ। এর মানে হল কোনো জড়বস্তুকে বা প্রাকৃতিক জিনিসকে মানুষের মতো করে দেখানো। যেমন ধরুন, শেক্সপিয়ার সূর্যকে বলেছেন স্বর্গের চোখ বা তার সোনালি মুখ, যেন সূর্য সত্যি সত্যি একজন মানুষ যার চোখ বা মুখ আছে। আচ্ছা, এই যে কবিতাটা আমরা পড়ছি, এটা কিন্তু একটা বিশেষ ধরনের কবিতা, যার একটা নির্দিষ্ট গঠন আছে। একে বলে শেক্সপিয়ারীয় সনেট। এটা সবসময় ১৪ লাইনের হয়, আর এর গঠনে থাকে ৩টি ৪ লাইনের স্তবক, যাকে বলে কোয়াট্রেন, আর শেষে থাকে একটা ২ লাইনের স্তবক, যাকে বলে কাপলেট। আর শেক্সপিয়ারীয় সনেটের ছন্দেরও একটা নির্দিষ্ট মিল বা প্যাটার্ন থাকে, যা হল এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। এই যে একটা ছন্দের মিল, এটাই কবিতাটাকে একটা গানের মতো সুরেলা করে তোলে আর আমাদের মনে রাখতেও সাহায্য করে। চলুন ওই শেষ দুটো লাইনে আরেকবার ফেরা যাক, কারণ এখানেই কিন্তু পুরো কবিতার আসল শক্তিটা লুকিয়ে আছে। So long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee. এই লাইন দুটোই হলো কবিতার সেই অমর প্রতিশ্রুতির মূল ভিত্তি। যতক্ষণ মানুষ থাকবে, পড়তে পারবে, ততক্ষণ এই কবিতাও বেঁচে থাকবে, আর তার সাথে বেঁচে থাকবে সেই সৌন্দর্য। শেষ পর্যন্ত সনেট ৮ আমাদের কি বলে? এটা শুধু একটা প্রেমের কবিতা নয়, এটা আসলে শিল্পের অসীম শক্তির কথা বলে। এটা আমাদের শেখায় যে আমাদের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য হয়তো সময়ের সাথে সাথে হারিয়ে যাবে, কিন্তু একটা শিল্পকর্ম যেমন এই কবিতা সেই সৌন্দর্যকে সময়ের থেকেও শক্তিশালী করে তুলতে পারে, তাকে অমর করে রাখতে